আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনা। আজকে সপ্তাহের প্রথম দিন রোববার এবং আমরা শুরু করেছি জার্নালের পর্যালোচনা। আজকে আমরা কথা বলবো প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই বিষয়ে একটি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে যে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান। এখন দিল্লির পথে যদি তারেক রহমান যায়, সেটি ভারত বিরোধী রাজনীতির বাজারে একটা বাস্তবতার পরীক্ষা হয়ে দাঁড়াবে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফলই হয়েছে ভারতীয় সহযোগিতায়, ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণে, এবং বাংলাদেশের মাটিতে ভারতীয় সৈনিকদের রক্ত লেগে আছে। আবার ভারতের সাথে আমাদের নানা বিষয়ে টানাপোড়েন রয়েছে সুদীর্ঘ ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন, কিন্তু সম্পর্ক মাঝে মাঝে চির ধরে নানা ধরনের কারণে পথ হারায়। 2024 আগস্ট মাসে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন ঘটে যায়, তা পরে ভারত বিরোধী রাজনৈতিক সেন্টিমেন্টকে প্রচণ্ডভাবে জাগিয়ে তোলা হয়। আর এর পেছনের কারিগর ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। ইসলামপন্থী দলগুলোকে তুষ্ট করতে তিনি নানা ধরনের কাজ করেছেন, এর মধ্যে একটি ছিল ভারত বিরোধী সেন্টিমেন্ট। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি নাকি নিজেই আমন্ত্রণ ছাড়াই ভারতে যেতে চেয়েছিলেন, এবং সেটা বলেছেন কে? তার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2026 নির্বাচনে যদি বিএনপি জয়ী না হতো, তাহলে ভারত বিরোধী রাজনীতি কোন পথে যেত সেটা ঠাহর করা কঠিন। তবে একটা খারাপ দিকে যে যেত সেটা বলাই বাহুল্য। কিন্তু বাস্তবতা হলো, প্রতিবেশী তো বদলানো যায় না। কাঁচামরিচের সংকট, হাত বাড়াও ভারতে। ডিজেলের সংকট, ভরসা ভারত। পেঁয়াজ, চাল, শিল্প খাতের কাঁচামাল, রাসায়নিক সামগ্রী, চিকিৎসা, মানুষের চিকিৎসা, বেড়ানো, নানা কিছুর সাথে পিপল টু পিপল, জনগণের সাথে জনগণের কানেক্টিভিটি, কারণ নিকটতম উৎস হলো ভারত। এখন প্রশ্ন উঠছে, এই সম্পর্ক স্বাভাবিক হবে কবে? ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে নিয়ে যেতে চায়। বিরোধিতায় আছে এনসিপি সহ ইসলামিক অনেকগুলো দল, গোষ্ঠী এবং ব্যক্তি, যাদের বড় রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক পুঁজি হলো ভারত বিরোধিতা। এখন তারেক রহমান কি করবেন? তিনি কি যাবেন, নাকি এদের সমালোচনাটাকে, এদের বাধাকে তিনি গ্রহণ করবেন? নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধারণা করা হচ্ছে যে, মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহের দিকে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরটি হবে দুই দিনের। একটি হলো ব্রিক্স সম্মেলন, এবং একই সাথে নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বা বাইলেটারাল সফর। এরই মাঝে ভারতীয় গণমাধ্যমগুলো ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের ইন্টারভিউ করতে চায়। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন, এবং সেটা হবে কি, যে পুরো অঞ্চলের একটা ভূ রাজনৈতিক যে পরিবেশটা আছে সেখানে একটা নতুন বার্তা দেবে। কতটা সফল হতে পারে এই রাজনীতি? প্রথম কথা হলো, সরকারের সামনে, বাংলাদেশ সরকারের সামনে নিজস্ব কিছু ইস্যু আছে এবং সেই টেবিলে সেই ইস্যুগুলো উঠবে। আমরা 5টি ইস্যুর কথা আলোচনায় আনতে পারি। একটা হলো পানি বন্টন চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি 30 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে, যেটি 96 সালে হয়েছিল। এখন নতুন করে তার আসলে নবায়ন প্রয়োজন, এবং সেটি টেবিলের মধ্যে থাকবে। দীর্ঘদিনের তিস্তা পানি বন্টন চুক্তি, যেটি কলকাতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সফল হয়নি, পুরো ভারতীয় রাজনীতি একত্রিত হওয়ার পরেও সেটি এখন আবার টেবিলে আসবে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ সংকট প্রসঙ্গ একটি বড় ইস্যু। বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি প্রচণ্ডভাবে আছে, যদিও আমাদের উৎপাদন সক্ষমতা আছে। দেশীয় বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভারত এবং ভারত হয়ে নেপাল থেকে বাড়তি বিদ্যুৎ আমদানির রোডম্যাপ আলোচনায় থাকবে। জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি সরাসরি জ্বালানি তেল আমদানি প্রক্রিয়া, এবং ভারত বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে তেল আসছে। 82-83 হাজার লিটার তেল এসছে, আরও আসবে। সম্প্রতি সংকটের সময় আমরা এটা দেখতে পেয়েছি। কিন্তু এর একটা স্থায়ী সমাধান কি হতে পারে বা প্রক্রিয়া কি হতে পারে, নিশ্চয়ই আলোচনায় সেটি থাকবে। বেশ কিছু আইনি এবং রাজনৈতিক ইস্যু আছে। এর মধ্যে অন্যতম হলো আলোচিত ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের ভারত থেকে প্রত্যর্পণ। কিন্তু টেবিলের বাইরে বা টেবিলের মধ্যে
যে ইস্যুটি সবচেয়ে বেশি ভারত বাংলাদেশ সম্পর্ককে এই মুহূর্তে আলোচনায় রেখেছে সেটি হলো দিল্লিতে শেখ হাসিনার অবস্থান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান সংক্রান্ত ত্রিপক্ষীয় কূটনৈতিক সমীকরণ একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। আমরা জানি না আসলে কিভাবে বিষয়টিতে আসবে এবং সেখানে এই ইস্যুতে ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো নতুন মোড় নিতে পারে না। তবে আমরা জানি ভারতে এটি নতুন কিছু নয়। এর আগেও দিল্লিতে ৭৫-এর পরে শেখ হাসিনা দিল্লিতে ছিলেন, দিল্লি থেকে এসেছিলেন। ভারতে দীর্ঘদিন চীনের আপত্তি সত্ত্বেও তিব্বতের দালাই লামা ভারতের ছিলেন এবং এরপরও ভারত চীনের সম্পর্ক কৌশলগতভাবে যেমনই থাকুক বাণিজ্যিক সম্পর্ক কখনো সেভাবে খারাপ হয়নি। কূটনৈতিক সম্ভাবনার বা সফলতার সম্ভাবনা কোথায় এই সফরে? দিল্লিতে মোদী সরকার ছাড়াও ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তারেক রহমান। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো মিত্রদের বার্তা কিন্তু স্পষ্ট যে স্থায়িত্ব আর বাণিজ্যই এখন মূল বিষয়। ঢাকার মূল লক্ষ্য তাই। পাকিস্তান কিংবা তুরস্কের মতো কৌশলগত সম্পর্কের চেয়ে বাংলাদেশের অগ্রাধিকার আসলে বাণিজ্য এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, এবং সেটি যে কোনো সোর্স থেকে আসতে পারে। নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত তো অবশ্যই বাণিজ্যের প্রধান অংশীদার হবেই। বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যের বিশাল একটি অঙ্ক রয়েছে এবং সেখানে ঘাটতিটা অনেক বেশি। বাংলাদেশ নিশ্চয়ই এখন সেই প্রসঙ্গটা তুলবে, সেই ঘাটতি কমানো যায় কী করে। কেন সফরটি সফল হতে পারে? ভারত সফর করে দিল্লির বিনিয়োগকারী দল, ভারতীয় গণমাধ্যমের আগ্রহটা আমরা আগেই বলেছি। জ্বালানি সংকট নিরসন এবং পানি চুক্তিতে বড় সমঝোতা হলে ঢাকার জন্য বিশাল কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে এবং তখন অন্ধ ভারত বিরোধী যারা আছেন তাদের মুখ অনেকাংশেই বন্ধ হয়ে আসবে। প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ তো আছেই। ১ নম্বর চ্যালেঞ্জ শেখ হাসিনা, এবং তিনি এটা তার অবস্থানটা কীভাবে কূটনৈতিকভাবে সফল হয় সেটা দেখার বিষয়, কারণ কূটনীতির ময়দানে এটি এখন পর্যন্ত একটি বড় প্রভাব রেখে চলেছে। অভ্যন্তরীণ এবং আঞ্চলিক নিরাপত্তার চাপ কাটিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা কতটা সম্ভব হবে সেটি এখন বড় পরীক্ষা তারেক রহমানের সফরের ভিতর দিয়ে। রাজনৈতিক অঙ্গনের নানা জটিলতা, প্রতিপক্ষের বিরোধিতার বাধা পেরিয়ে এই সফর হতে যাচ্ছে। এখন দেখার বিষয় ঢাকার জাতীয় স্বার্থ রক্ষা, এই সফর থেকে বিনিয়োগ এবং জ্বালানি নিরাপত্তার কতটুকু বাস্তব সমাধান আনা সম্ভব হয়। তো সবচেয়ে বড় ইস্যু, গঙ্গার পানি বণ্টন চুক্তিও যদি করতে পারে সেটি একটি বড় সাফল্য হিসেবে থেকে যাবে। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।